স্বপ্ন পূরণের পথে পদ্মা পাড়ের মানুষ। কুয়াশা বাধা না হলে পদ্মা সেতুতে কাল উঠতে পারে সবশেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো সেতু। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল, বেড়েছে শীতের তীব্রতা। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে আজও ফেরি চলাচল বন্ধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই পদ্মা সেতু প্রকল্পের খবর। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। কুয়াশা বাধা হয়ে না দাঁড়ালে বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে কাল। সবকিছু ঠিক থাকলে এদিন বসিয়ে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানটি। ৪১তম স্প্যান বসলে দৃশ্যমান হয়ে যাবে পুরো ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতু। অপেক্ষায় পুরো জাতি, পদ্মার দুই পাড়ের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কুয়াশার ভোর কেটে সোনালি ডানার একটি সূর্যোদয়ের অপেক্ষা, যে যাত্রা শুরু হয়েছে এখন থেকে ৩ বছর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের এই দূরত্ব বলে দিচ্ছে আর মাত্র একটি স্প্যান। তারপর এপার ওপার দুই পারের মধ্যে ঘটবে মিলন। করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্পেনের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্পেনের গায়ে লিখে রাখা হয়েছে যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। আর মাত্র একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সাথে আর কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। অপেক্ষায় আছে বাঙালির এই বড় অর্জনের সহায়ক বিশেষায়িত ভাসমান ক্রেন তিয়ান-ইও। প্রায় ৩,৫০০ মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে মাঝ নদীতে ছুটবে ক্রেন। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন ৪১টা বসে যাবে। মাওয়া প্রান্তে এখন ১১টি স্প্যান পার ছুঁয়ে দৃশ্যমান, জাজিরা প্রান্তে ২৯টি, মধ্যখানে একটি শূন্যস্থান। সেইখানে ৪১তম স্প্যান বসে যাওয়ার পর মাওয়া থেকে জাজিরা বিনি সুতোয় বেঁধে ফেলা হবে দুই পার্কে। এমন একটা সময় ছিল যখন বিস্ময় নিয়ে দেখতে হয়েছে সেতুতে প্রথম পিলার কিংবা প্রথম স্প্যান বসানোর দৃশ্য। সবগুলো পিলার নির্মাণ শেষে সেই সেতুতে এখন বসে যাচ্ছে শেষ স্প্যানটিও। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের মাধ্যমে শুধু কোটি মানুষের অপেক্ষার অবসান হবে না, একই সঙ্গে রাজধানীর সাথে সংযোগ ঘটবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যা থেকেই কুয়াশার মাত্রা বাড়তে থাকায় ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় দেখা যায়নি বিকন বাতি ও চ্যানেলের মার্কিং পয়েন্ট। মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। পরে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে উভয় পাড়ে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এদিকে একই কারণে গতরাত 10:30টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটেও। সকাল 6টায় চালু হলেও আবারও বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। রাতভর অপেক্ষার পর যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদী পার হচ্ছেন। এখন সারা রাত এই কুয়াশার ভিতরে, ঠান্ডার ভিতরে খুবই অসুবিধার মধ্যে আছি। কুয়াশার জন্য মনে করেন ফেরি বন্ধ হয়ে গেছে, তাই আমরা যাইতে পারতেছি না। মানে পুরা রাত্র ওই কুয়াশার ভিতরে খুবই কষ্ট করে কাটাচ্ছি। কুয়াশা কখন কাটে তার তো স্টেশন নাই, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। রাজধানীতে শীতের পাশাপাশি বাড়ছে ঘন কুয়াশা। শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জনপদেও। এই মুহূর্তে ঢাকার হাতিরঝিল এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং গাইবান্ধা শহরের রেলগেট এলাকায় আছেন সহকর্মী হিদায়তুল ইসলাম বাবু। আমরা সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি সাদাতের কাছে। সাদাত,
তামিম, এখন বেলা প্রায় 10টা। এই সকাল 10টার সময় কিন্তু রাজধানীতে সূর্যের দেখায় নেই। সকালবেলা যেই এখন যে কুয়াশা পড়ছে, সকালবেলা আমরা দেখেছি সে কুয়াশা কিন্তু আর অনেক বেশি ছিল। হাত বাড়াইলে আসলে মানুষ কিংবা কোনো যে সমস্ত ভবনগুলো রয়েছে সেসব ভবনগুলো দেখারও কোনো ধরনের সুযোগ ছিল না। এখন বেলা 10টা বাজছে, আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় সে কুয়াশা কমে আসলেও কিন্তু যেই বেলা বাড়ার সাথে সাথে যে হারে কুয়াশা কমে আসার কথা ছিল সে কিন্তু কমছে না। এখন একটি ভবন থেকে আরেকটি ভবনের যে দূরত্ব সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা দেখেছি যে সকালবেলা বিশেষ করে রাজধানীতেই হেডলাইট জ্বালিয়ে বিশেষ করে গাড়িগুলো চলাফেরা করছে, কারণ সকালের কুয়াশার কারণে কিন্তু সামনে দেখার কোনো সুযোগ নেই। গত কয়েকদিন এমন অবস্থা না থাকলে আজকে কিন্তু আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু ঘন যে কুয়াশা সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আজকে কখন নাগাদ সূর্যের দেখা মেলে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে আজকে প্রায় দুপুরের পর নাগাদ হয়তো বা সূর্যের দেখা মিলতে পারে, এবং একই সাথে এটিও বলা হচ্ছে যে আসলে এই যে ঘন কুয়াশা এবং এই ঘন কুয়াশার সাথে সাথে শীতের যে তীব্রতা সেটি কিন্তু একই হারে কিন্তু বাড়ছে। চলতি সপ্তাহের শেষ দিকে কিন্তু যে শীত চলছে এখন, এই শীত কিন্তু অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেতে পারে। ফলে একই সাথে কিন্তু এই ঘন কুয়াশার কারণে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমরা দেখেছি যে সাধারণত রাজধানীবাসীর মধ্যে যে ধরনের সকালবেলা কর্মব্যস্ততা থাকে আজকে কিন্তু সে অংশে অনেকাংশেই কম। বেলা এখন প্রায় 10টা বাজলেও সেই অংশে কিন্তু মানুষের যে উপস্থিতি সড়কে সেটি কিন্তু অনেকাংশে অনেক কম, এবং বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলায় এমন শীতে কিন্তু সবাই বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, দিন আনা দিন খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত ঘরে অবস্থান করছেন। এখন আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বের হতে শুরু করেছেন। একইভাবে এই যে কুয়াশা, সেই কুয়াশা কখন নাগাদ কাটবে এবং আবহাওয়া অফিস এখন পর্যন্ত সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে নেই। আমরা জানার চেষ্টা করব যে এই অবস্থা কবে নাগাদ চলবে। একই সাথে রাজধানী ঢাকার যখন এই অবস্থা, তখন কিন্তু দেশের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু কুয়াশা বেড়েছে, একই সাথে শীতের তীব্রতা বেড়েছে। সেই খবর জানার জন্য আমরা চলে যাই এই মুহূর্তে গাইবান্ধে। আমাদের সহকর্মী রয়েছেন হেদারুল ইসলাম বাবু, সেখানকার শীতের সবশেষ অবস্থা জানার জন্য চলে এসেছি তার কাছে। সাদত, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে একেবারে হিমালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা উত্তরের এই জনপদে প্রতি বছর এই সময়টায় কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি যে আজকে ঠিক ভোর থেকে এই গাইবান্ধা শহর এবং আশপাশের যে গ্রাম কিংবা ব্রহ্মপুত্র তিস্তার উপকূলে, তিস্তার তীরে গড়ে ওঠা যে চরাঞ্চলগুলো আছে এইসব এলাকায় কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে। সেই ভোরবেলা থেকেই তীব্র কুয়াশার কারণে আপনার সাথে যে হিমেল বাতাস, এর কারণে কিন্তু মানুষের অনেকটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বেলা 10টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু মেঘের আড়াল থেকে সূর্যের দেখা মেলেনি। এখনো সূর্যের মুখ দেখতে না পাওয়ার কারণে, তেমন কোনো উত্তাপ না থাকার কারণে মানুষ কিন্তু অনেকটা শীতের কষ্টে, শীতের দুর্ভোগে পড়েছেন। এর মধ্যেও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলের মানুষ মূলত খেটে খাওয়া মানুষ। তাদের হাত চললে পেট চলে, হাত না চললে পেট চলে না। যার কারণে এই শীতের দুর্ভোগ, কষ্ট, যন্ত্রণা এক পাশে রেখে তাদেরকে অনেকটা এই শহরের ভিতরে জীবন জীবিকার প্রয়োজনে কেউ রিক্সা নিয়ে, কেউ অটো রিক্সা নিয়ে, কেউ ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছেন। আসলে আমরা যদি এই মানুষগুলোর সাথে কথা বলে জানতে পেরেছি যে একদিকে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির কারণে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে। এরই মধ্যে যখন আবার এই শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি শীতজনিত যে নানা রোগগুলো আছে, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, ঠান্ডাজনিত এই রোগ ব্যাধিগুলো কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যার কারণে এই শীতের এই পরিস্থিতিতে কিন্তু আপনার এই মানুষগুলো, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো অনেকটা দুর্ভোগে পড়েছে। আমি কথা বলেছিলাম গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সাথে। তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যেই এই অসহায় দুস্থ শীতার্ত মানুষদের জন্য তারা শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছেন, এবং জেলা প্রশাসক আব্দুল মতিন, তার সাথে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে এই মানুষগুলো যাতে শীতের কষ্টে না পড়ে সেই জন্য তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে উত্তরের জনপদ গাইবান্ধা থেকে শীতের দুর্ভোগের সবশেষ খবর। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু, এবং তারও আগে রাজধানীর হাতিরঝিল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, জানাচ্ছিলেন শীতের খবর। সময় সংবাদে আরও থাকছে। ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের পরিবেশ ফিরবে ভারসাম্য, কমবে অপরাধ। প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে সরকার এবং আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান। কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর 3টি ভাস্কর্যের মধ্যে দ্বিতীয় ভাস্কর্যটি কাজ শুরু হয়েছে।
এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী এস এম রাশেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। প্রবর্তন দিবস উপলক্ষে সাধারণ মানুষকে এবং পরবর্তী প্রজন্মকে বোঝানোর জন্য যে বসানোর কথা ছিল সেই বিষয়ে আজ সকাল থেকেই কিন্তু ভাস্কর্য শিল্পী যারা আছে তারা কাজ শুরু করেছে। তো আমি এই কুষ্টিয়ার এই ভাস্কর্য বিষয়ে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত কুষ্টিয়ার যে ভাস্কর্যটি এটি বঙ্গবন্ধুর স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতার সময় এবং স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধুর এই দেশ গড়ার যে ভূমিকা ছিল সেই ভূমিকার বিষয়ে আসলে এখানে কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসলে এই ভাস্কর্য 3টি বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে স্থাপিত হবে। এই ভাস্কর্যগুলো দিয়েই আসলে এখানকে সাধারণ মানুষ এবং পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে আসলে বোঝানো হবে যে আসলে বঙ্গবন্ধু আর বাংলাদেশ আসলে একই সুতোয় গাঁথা। আজ বঙ্গবন্ধু ছিল বলেই কিন্তু আজকে এই বাংলা মানুষ কিন্তু স্বাধীন বাংলা এবং স্বাধীন এর যে অনুভব সেটি কিন্তু আসলে বঙ্গবন্ধু সেই সময় এবং স্বাধীনতার পূর্ব, স্বাধীনতার সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা আসলে এই ভাস্কর্যের মাধ্যমে বোঝানোর জন্যই কিন্তু এখানে ভাস্কর্যটি নির্মাণ করছে কুষ্টিয়া পৌরসভা। তো আমি কুষ্টিয়ার পৌর মেয়রের সাথে কথা বলেছি। কুষ্টিয়ার পৌর মেয়র আমাদেরকে জানিয়েছেন যে মূলত তাদের সামনে এই ভাস্কর্য যে 3টি ভাস্কর্য এটি আসলে 16 ডিসেম্বরের পূর্বেই বসানোর বিষয়ে তারা আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু যে ভাস্কর্যটি যেটি মূলত গত 4 তারিখে যে মাদ্রাসা ছাত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে কিন্তু লোকজন এখানে আসছে। তারা এখানে আসছে কিন্তু প্রতিবাদ সমাবেশ করবে, যার কারণে কিন্তু এখান থেকে আস্তে আস্তে মানুষ জমায়েত হচ্ছে। তো এখানে যে ভাস্কর্য নির্মাণের বিষয়টি ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়া পৌরসভার তার ভিতরে ভাস্কর্য যে ছাদ সেটি কিন্তু আসলে তারা নির্মাণ শুরু করেছে এবং তারা আজ কিছুক্ষণের পরে এখান থেকে বিক্ষোভ সমাবেশ যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এখানে ভাস্কর্যটি ছাদটি বসানোর চেষ্টা করবে এবং বিশেষ করে তারা আগের থেকেই এখানে ভাস্কর্য করার যে ছাদগুলো সেগুলো কিন্তু তৈরি সকাল থেকেই শুরু করেছে। তো কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড় থেকে ভাস্কর্য তৈরির দ্বিতীয় ভাস্কর্য তৈরির ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী মার্কিন ওষুধ কোম্পানিগুলোর উদ্ভাবিত ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রাধান্য দিতে হবে। এদিকে ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিনে অন্তত 10 কোটি মার্কিনকে করোনার টিকা দেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই অবস্থায় মঙ্গলবার হোয়াইট হাউসে করোনার ভ্যাকসিন বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কোম্পানিগুলোর তৈরি করোনার ভ্যাকসিন বিশ্বব্যাপী বিতরণের আগে প্রথমেই যেন আমেরিকানদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতেই একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। তার প্রশাসন ভ্যাকসিনের বিষয়ে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। Prioritizes the getting out of the vaccine to American citizens before sending it to other nations. এদিন নিজের স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে বাইডেন বলেন 3 মাসে অন্তত 10 কোটি মানুষকে টিকার আওতায় আনবে তার প্রশাসন। And they're going to be ready on day one to spare not a single effort to get this pandemic under control so we can get back to work. এদিকে বৃহস্পতিবার ফাইজার বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদনের বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন FDA-এর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উঠতে যাচ্ছে কাতারের ওপর সৌদি জোটের আরোপিত 3.5 বছরের অবরোধ। স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের স্বস্তি। নতুন আইন কার্যকরের 1.5 বছরের পরও ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে জটিলতা কাটেনি। ব্যবসায়ীদের অভিযোগ মূসকের হার নির্ধারণে গলদ রয়েছে, রেয়াত নেয়ার ক্ষেত্রেও রয়েছে সমস্যা।
রিটার্ন দাখিলেও পোহাতে হয় ভোগান্তি। যদিও এনবিআরের দাবি হয়রানি রোধে নিবন্ধন থেকে রিটার্ন দাখিল সবকিছু অনলাইনে করা হয়েছে। বিস্তারিত হাজরা শিউলির রিপোর্টে। 1991 সালে চালুর পর 3 দশকে আদায় 80 গুণ বেড়ে রাজস্ব আদায়ের শীর্ষ খাতে পরিণত হয়েছে ভ্যাট। স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নে নানা জটিলতা পেরিয়ে 2019 জুলাইয়ে কার্যকর করা হয় নতুন ভ্যাট আইন। যদিও শুরুতে নিবন্ধন জটিলতা ও সিস্টেমের সমস্যায় হোঁচট খায় এনবিআর। ব্যবসায়ীদের অভিযোগ, খাতভিত্তিক ভ্যাটের হারে অসঙ্গতি রয়েছে। মূল্য ঘোষণা সংক্রান্ত সমস্যায় রেয়াত না পাওয়ায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। জটিলতা কাটিয়ে অনলাইনে রিটার্ন দাখিলেও 1 থেকে 2% বেশি যেখানে ভ্যালু এডিশন হয় না, ওই ক্ষেত্রে যদি 4% টার্ন ওভার করা হয়, এটা বাস্তবসম্মত হবে না। আমাদের রিটার্ন নিয়ে যখন যাই তখন দেখা যায় যে টাকা ছাড়া আমরা রিটার্ন জমা নিতে পারতেছি না। যখনই অনলাইনে রিটার্ন জমা দিতে যাই আমাদেরকে ওখান থেকে 12 মাসের রিটার্ন জমা দিতে বলা হয়। প্রত্যেকটা ট্রানজ্যাকশন সিস্টেমের মাধ্যমে হতে হবে, অটোমেশনের মাধ্যমে হতে হবে। যারা কর নিচ্ছেন তাদের বিজনেস অপারেশনটা সম্পর্কে জানতে হবে। ধারণা না থাকলে সে কি করবে, আমাকে ভুল অ্যাসেসমেন্ট করবে। বিশেষজ্ঞদের মতে ভ্যাট আইনে কিছু ত্রুটি থাকায় অনলাইন সিস্টেমটি অসম্পূর্ণ রয়ে গেছে। পূর্ণাঙ্গ অটোমেশন না হওয়ায় ভ্যাট ফাঁকিও কমছে না। আইনের মধ্যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যেগুলি আসলে সিস্টেম বেস না, অর্থাৎ সিস্টেম বেস এবং সিস্টেমের বাইরে এই দুইটাকে সমন্বয় করে করার চেষ্টা করা হয়েছে এবং এই পদ্ধতিতে গিয়ে কিন্তু করদাতারা হয়রানির সম্মুখীন হচ্ছেন। যদিও এনবিআর এর দাবি আইনি কিছু সমস্যা থাকলেও প্রায় পুরো ব্যবস্থায় অটোমেশন করায় করদাতাদের ভোগান্তি কমবে। আমাদের অটোমেশন ট্যাক্স পেয়ার ইন্ডের কাজ আমাদের প্রায় শেষ, শুধু একটা অংশ বাকি আছে, সেটা হলো রিফান্ড। ভ্যাট কর্মকর্তারা যে অংশে কাজ করবে সেই অংশে ডেভেলপমেন্টের 45%-এর মতো হয়েছে। রিটার্নের যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেটিতে একজন ট্যাক্স পেয়ার খুব সহজেই রিটার্ন সাবমিট করতে পারবে। চলতি বছরে ভ্যাট থেকে এনবিআরকে রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে 1,28,000 কোটি টাকা। গত বছরে আদায় হয়েছিল 84,752 কোটি টাকা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তরে কক্সবাজারের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশের ওপর চাপ কমবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে 5 লাখের বেশি স্থানীয় মানুষ। কিন্তু 2017 সালের 25শে আগস্টের পর এই দুই উপজেলায় বসবাস করছে বাড়তি মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক, যে কারণে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি। একই সঙ্গে গত 3 বছর ধরে নানা সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়দের উপর চাপ কমাতে সরকার 1 লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। গত 4 ডিসেম্বর স্বেচ্ছায় রাজি হওয়ায় 1642 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর করে সরকার। কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং কক্সবাজারের মানুষ কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। টোটালি যদি এই লোকগুলি ভাষাঞ্চলে নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরের পাশাপাশি নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করব সরকার এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো সবাই মিলে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন করবে। জেলা প্রশাসক জানালেন, কোনো রকম চাপ নয়, শুধুমাত্র স্বেচ্ছায় যারা যেতে রাজি তাদেরকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজন আছে। রোহিঙ্গাদের কারণে উজাড় হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনভূমি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উঠতে যাচ্ছে কাতারের ওপর সৌদি জোটের আরোপিত 3.5 বছরের অবরোধ। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে 2017 সালের 5 জুন কাতারের সঙ্গে জল, স্থল, আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সৌদি জোট। এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে কাতার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহারের জোর চেষ্টা চলছে। দেশ দুটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার খবরে স্বস্তি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি জোটের যে অবরোধ ছিল কাতারের বিরুদ্ধে আমেরিকার সহযোগিতায় তার অবসান ঘটতে যাচ্ছে। অবরোধ মীমাংসা হয়ে গেলে আমাদের কাতার প্রবাসীদের জন্য অনেক
ভালো হবে। মুসলিম দেশ দুটির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ফিরে আসবে বলে আশা করছেন কমিউনিটির নেতারা। আমরা চাই অচিরেই মধ্যপ্রাচ্যের এই সংকট কাটিয়ে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ একতাবদ্ধভাবে তাদের কর্মপরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাবেন। সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও এটিকে অন্যায় অবরোধ আখ্যা দিয়ে নিজেদের আকাশসীমা খুলে দেয় ইরান। সময় সংবাদ, কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। স্বপ্ন পূরণের পথে পদ্মা পাড়ের মানুষ। কুয়াশা বাধা না হলে পদ্মা সেতুতে কাল উঠতে পারে সবশেষ স্প্যান, দৃশ্যমান হবে পুরো সেতু। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল, বেড়েছে শীতের তীব্রতা। রাতভর বন্ধ মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলা বাজার নৌ রুট। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।